স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত বিকাশ কুমার সাহা সহ 18 বিচারক অবসরে, নারী কর্মকর্তাদের স্যার বলার নির্দেশনা বাতিল। সংস্কার ও পিআর পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, অভিযোগ বিএনপির। নির্বাচনের প্রস্তুতির নির্দেশনাকে সাধুবাদ। আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচার তৈরি হতে পারবে না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। জুলাই সনদ নিয়ে টালবাহানার অভিযোগ। জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। কোনো নির্বাচনেই থাকছে না ইভিএম, অন্তর্ভুক্ত হয়নি শাপলা প্রতীক। প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত 2 বিষয়ে একমত দলগুলো, জানালেন আলী রিয়াজ। তত্ত্বাবধায়ক নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তের আশা। জুলাই আন্দোলনে গণহত্যার দায় করে স্বীকার করে রাজসাক্ষী হলেন মামুন। অভিযোগ গঠনের পর শেখ হাসিনার বিচার শুরু। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের 18 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার এই বিচারকদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। চাকরির বয়স 25 বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে চাকরি হতে অবসর প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা সরকারি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও এতে উল্লেখ করা হয়। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মাহবুবা রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মুজিবুর রহমান, এহসানুল হক, জুয়েল রানা, মনির কামাল, শহীদুল ইসলাম, আল মাহমুদ, ফজলুল কবির, মোহাম্মদ নাজিমুদ্দৌলা, AKM মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহি ভূঁইয়া, আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ রুস্তম আলী, নুরুল ইসলাম, AKM এনামুল করিম, মোহাম্মদ হোসেন। নারী কর্মকর্তাদের স্যার সম্বোধন করার বাধ্যবাধকতা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে হাসিনা সরকারের সময় জারি করা প্রোটোকল নির্দেশনা পর্যালোচনার সিদ্ধান্ত হয়। সরকারি এক বার্তায় বলা হয়, শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তাদের জন্য উদ্ভূত ও বিতর্কিত প্রোটোকল নির্দেশনা ছিল। প্রোটোকল অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী সহ নারী মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের স্যার সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল। এখনও অনেক স্থানে নারী কর্মকর্তাদের স্যার বলা হচ্ছে, যা সামাজিক প্রশাসনিকভাবে স্পষ্টতই বেমানান ও অস্বস্তিকর। প্রোটোকল ও সম্বোধন সংক্রান্ত নির্দেশনাগুলোর পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা ফজলুল কবির ও সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে এই কমিটি 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট নির্দেশনাগুলো পর্যালোচনা করে উপদেষ্টা পরিষদের কাছে সংশোধন প্রস্তাব জমা দেবে। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বিএনপির, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি বিশ্বাস করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে সাধুবাদও জানান তিনি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনকে বানচালে ফ্যাসিবাদের দোসরদের তৈরি কাঠামো এখন ষড়যন্ত্র করে যাচ্ছে। নিয়াজ মোর্শেদ জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আন্দোলনটি দীর্ঘ 15 বছর ধরে এই পর্যায়ে এসেছে। এতে সাংবাদিক নেতাদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা। আমরা সংসদ নির্বাচন করতে চাই। কেন? নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এইটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের দিকে যখন সব রাজনৈতিক দল এগিয়ে যাচ্ছে, তখন একটি অপশক্তি নানাভাবে তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে
কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচক মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এতে পোশাক সহ রপ্তানি শিল্প হুমকিতে পড়বে। সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন মির্জা ফখরুল। সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল। তো সময় বোধহয় এখনো চলে যায়নি, এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে, আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয়, আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা তারা অবশ্যই দেখবেন। এছাড়া সীমান্ত হত্যা ভারতের পৌষিন বন্ধে ভারত সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দ্রুত বোঝাপড়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। সংস্কার আর পিআর পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, স্থানীয় নির্বাচন ও নির্বাচনের পদ্ধতিকে জটিল প্রক্রিয়ার মধ্যে ফেলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি দল। বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে নতুন করে ফ্যাসিবাদ তৈরি হতে পারে। শেখ হাসিনা নির্দেশেই জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর গুলি চালানো হয়, যা বিবিসির প্রতিবেদনে প্রমাণিত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় অন্যান্য বক্তারা বলেন, কিছু রাজনৈতিক দলের পায়ের নিচে মাটি নেই, তাই তারা পিআর পদ্ধতি চাইছে। এ সময় নেতাকর্মীদের প্রত্যেক পাড়া মহল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি করার আহ্বান জানান তারা। বিচারতে হবে, সংস্কার না করে, বিচার না করে। তো বিচারের প্রয়োজনীয় আইন কানুন সবই তো করতে হবে পার্লামেন্টে, আর পার্লামেন্টে জনগণের প্রতিনিধি জনগণ পাঠাবে। এইটাই 16 বছর শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিলেন। গেল 16 বছরের ফ্যাসিবাদের মতো আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচার তৈরি হতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জুলাই পদযাত্রার সভায় কথা বলেন তিনি। এর আগে মাগুরার পথসভায় নাহিদ বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। এ সময় দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নির্বাচন কমিশন একটি দলকে প্রাধান্য দিয়ে তাদের প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। শামীম হোসেনের রিপোর্ট, সহায়তা করেছেন শরীফুল ইসলাম ও পঙ্কজ রায়। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জুলাই পদযাত্রায় অংশ হিসেবে নড়াইলে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকেলে হওয়া এই অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 16 বছরের ফ্যাসিজমের মতো আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচার তৈরি হতে দেবে না এনসিপি। 16 বছরের যেই ফ্যাসিজম, যেই স্বৈরাচার, আমরা চাই আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার যাতে না হতে পারে। আগামীর বাংলাদেশে আপনার আমার কথা বলার অধিকার থাকবে, আপনার আবার ভাত কাপড়ের অধিকার থাকবে। বলেন, বর্তমান সরকারকে বিচার সংস্কার ও নতুন সংবিধানের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে। আমরা স্পষ্টভাবেই বলেছি, নির্বাচন আমরাও চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে মাগুরায় পদযাত্রায় নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলছে। সরকার এবং রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে 3 আগস্ট সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের ঘোষণা দেন তিনি। আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে, আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই। এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। 3রা আগস্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো। আপনাদেরকে 3রা আগস্টের আহ্বান জানাচ্ছি। এই সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম অত্যন্ত সন্দেহজনক। শাপলা প্রতীক না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এনসিপি নেতারা। এই ইসি শুরু থেকে প্রশ্নবিদ্ধ ছিল, শুরু থেকে তাদের কার্যক্রম অত্যন্ত সন্দেহজনক এবং তারা একটি দলকে প্রাধান্য দিয়ে, এবং এই ক্ষেত্রে ঐকমত্য কমিশনকেও দায়ী করতে হবে, এবং তারা একটি দলকে প্রাধান্য দিয়ে
তারা তাদের যে প্রক্রিয়া সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার প্রবাসীরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ। এছাড়াও জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার থাকছে না। প্রাথমিকভাবে রাজনৈতিক দলের নিবন্ধনের যাচাই বাছাই কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি। শিলু রায়ের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ৮ম সভা অনুষ্ঠিত হয়। সিইসি এম নাসির উদ্দিনের নেতৃত্বে ৪ কমিশনার সহ সিনিয়র সচিব ও সরকারি কর্মকর্তারা এই বৈঠকে অংশ নেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কর্মকর্তা আইন সংশোধন, প্রার্থীর হলফনামা পরিমার্জন সহ আইনি সংস্কারের এক গুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে এই বৈঠক হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যে হলফনামা দিয়ে থাকেন, এ সময় তিনি বলেন পোস্টাল ব্যালট পদ্ধতিতে এবার প্রবাসী ভোট দিতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে এবার ইভিএম ব্যবহার থাকছে না বলেও জানান তিনি। এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। এমত অবস্থায় এই ইভিএম কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নিবন্ধনের প্রাথমিক যাচাই বাছাই শেষ হয়েছে। প্রাথমিক যাচাইয়ের কাজ আজকে সম্পন্ন হয়েছে এবং যাচাইয়ের পরে যে সকল দলের আপনার তালিকা পূর্ণাঙ্গ আছে বা তারা ফরম্যাট অনুযায়ী সকল সম্পন্ন করেছেন সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। নির্বাচনে প্রতীক হিসেবে শাপলাকে তালিকাভুক্ত করা হয়নি বলেও এ সময় জানান তিনি। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই, এই হচ্ছে ফাইনাল কথা। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৪৪,৬৭,০০০ বাদ পড়া ভোটার পাওয়া গেছে। আগস্ট নাগাদ তারা চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলেও জানান ইসি সানাউল্লাহ। ৪৪,৬৭,৬০২ জন বাদ পড়া ভোটার আমরা পেয়েছি। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। আর প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে চূড়ান্তে ঐক্যে পৌঁছতে না পারলেও ঐক্যের কাছাকাছি পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। দলীয় ফোরাম সহ রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে আসছে সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসবে বলে মনে করেন রাজনৈতিক নেতারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের একাদশ বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা ঘোষণা। বৈঠক শেষে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে দলীয় মতামত তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। সংবিধানের আর্টিকেল 48(3 প্রধানমন্ত্রী রাষ্ট্রের সকল নির্বাহী কার্যক্রমের ক্ষমতার অধিকারী। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রস্তাবেই রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। আমরা বলেছি এটা সংশোধন করে অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। অনেকে জ্যেষ্ঠতর 2 জনের কথা বলেছেন, কর্মে প্রবীণতম 2 জনের কথা বলেছেন। সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে যদি 2 জনের অপশনটা রাখা হয় সেক্ষেত্রে 2 জনের মধ্যে দলীয় সরকারের আনুগত্যের জায়গা একটা প্রতিযোগিতার জায়গা তৈরি হতে পারে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ছাড়াই রাষ্ট্রপতি এই কর্মটি করতে পারেন, এটা তার ক্ষমতা আগের থেকেই দেয়া আছে। আর্টিকেল 48 সাবসেকশন 3 অনুসারে এটা রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা। এখন এই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধতা এভাবেই আনা হচ্ছে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের সিনিয়র মোস্ট 2 জন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তবে এই বিষয়ে এখনো ঐকমত্য পোষণ করা যায়নি। সেই ক্ষেত্রে হয়তো আরো আলোচনার প্রয়োজন হবে। এখানে এসে আমরা দাঁড়িয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও দলীয় অবস্থান তুলে ধরেন নেতারা। কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ে নতুন অল্টারনেটিভ প্রস্তাব যেটা দিয়েছেন এটা আগের প্রস্তাব থেকে সরে এসে দিয়েছেন, আগের প্রস্তাবে নাই। তো টেবিলে প্রস্তাবটা আসার কারণে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলেছি যে
এই বিষয়টি নিয়ে আলাদা দিনে আলোচনা করা দরকার। আমরা ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকার, যাকে আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নামকরণের প্রস্তাব রেখেছি। আমাদের তরফ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হতে পারে সে প্রস্তাবনা আমরা কমিশনের কাছে উত্থাপন করেছি। পরবর্তী দিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া বা গঠন কমিটি বাছাই প্রক্রিয়া এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কমিশনের কাছে প্রস্তাব উত্থাপন করা হবে। যেহেতু জুডিশিয়ারি এই এক্সিকিউটিভের ফাংশনে আসলে তাদের অনেক বেশি বিভিন্নভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে, সেই দৃষ্টিকোণ থেকে সবাই এই মতামত দিচ্ছে। তবে এই জায়গায় সবাই একমত যে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী থেকে বাইরে রেখে যদি আরও একটা, দুইটা, তিনটা আমরা বিকল্প সাজাতে পারি, জাতীয়ভাবে ঐক্যমত্য আসা যায়, তখন সেগুলো বিবেচনা করা হবে। অতীতের মতো আর কখনো জরুরি অবস্থা ঘোষণাকে যেন কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সে বিষয়েও এদিন নীতিগত ঐক্যের কথা জানান রাজনৈতিক দলের নেতারা। জরুরি অবস্থা জারি করা হয় সে বিষয়ে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের দুটো বিকল্প প্রস্তাবের ওপর রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের ভিত্তিতে আরও সুস্পষ্ট প্রস্তাবনা হাজির করা হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে বিতর্কের মধ্যে না পড়ে সে বিষয়ে দলগুলোর বিভিন্ন মতামত কমিশন বিবেচনা করছে বলেও জানান তিনি। প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের যে অনুচ্ছেদ সেটি বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। যেটা দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নিয়োগ করার ক্ষেত্রে আইনসভার সংশ্লিষ্টতা বা আইনসভার মধ্য থেকেই সেই একটা প্রস্তাব তৈরি করা, নিয়োগের ব্যবস্থাটা করা, এটাই হচ্ছে প্রধান দিক হিসেবে বিবেচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দুটো প্রস্তাব দেওয়া হয়েছিল। জুলাই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজ সাক্ষীও হয়েছেন তিনি। জানান, জুলাই অগাস্ট হত্যাযজ্ঞের বিস্তারিত তুলে ধরতে চান সাবেক পুলিশ প্রধান। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বাকিরা জানাচ্ছেন সাবরিনা মজুমদার। বৃহস্পতিবার সকালে জুলাই হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা তার আদেশ পড়া শুরু করে ট্রাইব্যুনাল 1। মোট 5টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। আদেশ পড়াকালীন ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী সাবেক আইজিপিকে জিজ্ঞেস করেন তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা। এরপরই নিজের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে তার আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন। তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কি, তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন। ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি। আমার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে, অতএব চার্জ গঠিত হলেও জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ শেষে যদি এটাকে
গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। এই মামলার সূচনা বক্তব্যের জন্য ৩ আগস্ট ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ৪ আগস্ট দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আবু সাইদ হত্যায় বেগম রোকেয়ার সাবেক ভিসি হাসিবুর সহ পলাতক ২৬ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ তিনি বলেন, জুলাই আগস্টে আন্দোলনে চলাকালে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এ ঘটনায় তিনি নিজেকে দোষী সাব্যস্ত করেছেন। দায় স্বীকার করে আদালতে এমন বক্তব্য দেন তিনি। এদিকে রাজসাক্ষী হওয়ায় চৌধুরী মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ সাবেক পুলিশ প্রধানের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য প্রার্থনা করেন। ট্রাইব্যুনালে বিষয়ে যথাযথ আদেশ দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রকাশ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। গত বছরের তুলনায় এবার পাশের হার ও GPA-5 দুটোই কমেছে। এবছর সারা দেশে গড় পাশের হার ৬৮.৪৫%। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার শতভাগ পাশ করেছে ৯৮৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী, আর একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৪টি। শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকদের উপর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ঢাকার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তন্দ্রা তারণের রিপোর্ট। প্রকাশ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবছর পাশের হার ৬৮.৪৫%। বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির ফল ঘোষণা করেন। ঢাকা বোর্ডের পাশের হার ৬৭.৫১%। রাজশাহী বোর্ডের পাশের হার ৭৭.৬৩, কুমিল্লা বোর্ডের ৬৩.৬, যশোর বোর্ডে ৭৩.৬৯, চট্টগ্রাম বোর্ডে ৭২.০৭। পরীক্ষায় অংশ নেয় ১৯,০৪,০৮৬ জন শিক্ষার্থী, যার মধ্যে GPA-5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিল ১৪,৭৯,৩১০ জন। এর মধ্যে ছাত্র ৬,৯৯,৫৫৩ জন এবং ছাত্রী ৭,৭৯,৭৫৭ জন। পাশের হার ৬৮.০৪%। GPA-5 পেয়েছে ১,২৫,০১৮ জন। ছেলেদের চেয়ে এবার এগিয়ে মেয়েরা। এবছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ৩.৭৯ অর্থাৎ প্রায় ৪% বেশি পাশ করেছে এবং ৮,২০০ জন ছাত্রী বেশি সংখ্যায় GPA পেয়েছে তুলনায়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ২,৮৬,৫৭২ জন, যার মধ্যে ছাত্র ১,৪৭,২৫২ জন এবং ১,৩৯,৩২০ জন ছাত্রী। পাশের হার ৬৮.০৯। GPA-5 পেয়েছে ৯,০৬৬ জন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১,৩৮,২০৪ জন। এর মধ্যে ছাত্র ১,০৪,৮৯২ এবং ছাত্রী ৩৩,৩১২ জন। পাশের হার ৭৩.৬৩। GPA-5 পেয়েছে ৪,৯৪৮ জন। এবার গুজববিহীন ও নকলমুক্তভাবে পরীক্ষা হয়েছে বলে দাবি করা হয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে। যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। পিতৃহীন রাইসা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় তারেক রহমানের শুভেচ্ছা। মিথ্যা মামলায় কারা হেফাজতে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি পুলিশ কর্তৃক হত্যার শিকার ঢাকা মহানগর ৫৯ নং ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে ইকরা এঞ্জেল রাইসা চলতি বছরের এসএসসি পরীক্ষায় GPA-5 পেয়েছে। পরীক্ষায় এমন ভালো ফলাফলের সংবাদ শোনামাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক
তারেক রহমানের নির্দেশে তাকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছে দেন। প্রতিনিধি দলটি তারেক রহমান এর পক্ষ থেকে ফুল, মিষ্টি গল্পের বই ও ড্রেস উপহার দেন রাইসাকে এবং ভবিষ্যতে তার উজ্জ্বল সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব মোকসেদুল মমিন মিথুন, সংগঠনটির সদস্য শাহাদাত হোসেন সহ অনেকে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ফ্ল্যাগশিপ শোরুম চালু করেছে চীনা অটোমোটিভ জায়ান্ট জিএসসি। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এ শোরুম চালু করা হয়। এবছরের মে মাসে ঢাকা মোটর শোতে ব্র্যান্ড লঞ্চের পর এ শোরুম জিএসসি এবং তাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস মোটরস লিমিটেড উভয়েরই বাংলাদেশের অটোমোবাইল শিল্পকে বৈচিত্র্যময় করার প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে বলে জানায় প্রতিষ্ঠানটি। এ সময় ডিএইচএস মোটরসের ব্যবস্থাপনা পরিচালক নাফিস খন্দকার ও জিএসসি ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝৌ চীনের গুয়াংজুর উপস্থিত ছিলেন।